2011 সালের 7 জানুয়ারি ভোরবেলা দীর্ঘদিন পর নিজের জন্মভূমিতে নিজের পরিবারের কাছে ফিরে আসছিল 15 বছরের এক কিশোরী মেয়ে। কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখার ঠিক কয়েক কদম আগে অনন্তপুরের চৌধুরীহাট সীমান্তে একটি বুলেটের শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। বিএসএফের গুলি বুক ঝাঁঝরা করে দেয় মেয়েটির। মৃত্যুর পরও অবসান হয়নি সেই নিষ্ঠুরতার। দীর্ঘ 4.5 ঘন্টা পর মরদেহ নির্মমভাবে ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। এই মেয়েটি আর কেউ নয়, আমাদের সবার পরিচিত ফেলানী খাতুন। ফেলানী হত্যাকাণ্ডের 15 বছর আজ কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজকের আধুনিক বিশ্বে দুটি বন্ধুপ্রতিম দেশের সীমান্তে এই দৃশ্য কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক নির্মম এবং তিক্ত বাস্তবতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র নয়, এটি বাংলাদেশ ভারত সীমান্ত। পৃথিবীর অন্যতম রক্তক্ষয়ী এক সীমান্ত, যেখানে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধ নেই, কিন্তু নিয়মিত সাধারণ মানুষের লাশ ঠিকই পড়ে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বিএসএফ কেন সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এভাবে নির্বিচারে গুলি চালায় এবং এর পেছনে থাকা মূল কারণগুলো আসলে কি কি। একই সাথে আমরা বিশ্লেষণ করব মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া কিছু ভয়াবহ পরিসংখ্যান এবং সবশেষে খতিয়ে দেখব বাংলাদেশ কেন এর বিরুদ্ধে কোনো শক্ত সামরিক প্রতিরোধ বা পাল্টা আঘাত গড়ে তুলতে পারে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই জটিল ভূরাজনীতির আসল সত্যটি আপনার সামনে উন্মোচিত হবে। প্রথমে আসি সবচেয়ে বড় প্রশ্নটিতে, বিএসএফ কেন গুলি চালায়? ভারত সরকারের অফিসিয়াল বক্তব্য হলো তারা চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আত্মরক্ষার্থে গুলি চালায়, কিন্তু বাস্তবতা বিশ্লেষণ করলে অন্য চিত্র সামনে আসে। এর পিছনে 3টি মূল কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে নন লেথাল পলিসির চরম ব্যর্থতা। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে বলা হয়েছিল সীমান্তে নন লেথাল অস্ত্র অর্থাৎ প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হবে যাতে সাধারণ মানুষ প্রাণ না হারায়। এই ধরনের অস্ত্রের মধ্যে রয়েছে রাবার বুলেট বা প্লেট গান। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক মানবাধিকার সংস্থা তাদের বিভিন্ন প্রতিবেদনে দেখিয়েছে যে বিএসএফ এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরাসরি তাজা গুলি ব্যবহার করে থাকে। দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয় গরু পাচার এবং বিলিয়ন ডলারের কালোবাজারিকে। একথা সত্যি যে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করা এবং বাংলাদেশ থেকে ভারতে ইলিশ বা অন্যান্য জিনিস চোরাচালান করা সীমান্ত এলাকার কিছু মানুষের একটি দীর্ঘদিনের অনানুষ্ঠানিক পেশা। যখনই এই চোরাকারবারিদের সাথে বিএসএফের বনিবনা হয় না অথবা টহল দলের সামনে কেউ পড়ে যায়, তখনই গুলি চালানো হয়। কিন্তু প্রশ্ন হলো, চোরাচালানের শাস্তি কি মৃত্যুদণ্ড? বিশ্বের কোনো সংবিধানে কি বিনা বিচারে গুলি করে মারার নিয়ম আছে? তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। বিএসএফ জওয়ানরা যদি কোনো বাংলাদেশিকে অন্যায়ভাবে মেরেও ফেলে, তাদের বিচার করার ক্ষমতা বাংলাদেশের আদালতের নেই। এমনকি ভারতের সাধারণ আদালতে তাদের বিচার সহজে হয় না, কারণ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট এর কারণে তারা এক ধরনের আইনি সুরক্ষা পেয়ে থাকে। ফেলানী হত্যার পর বিএসএফের বিশেষ আদালতে বিচার হয়েছিল, যেখানে প্রধান অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। এই বিচারহীনতাই তাদের আরও নিষ্ঠুর করে তোলে। অনেকের মনে হতে পারে এমন প্রাণহানি হয়তো মাঝে সাঝে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা। চলুন বাংলাদেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার এর কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক। বিগত 20 বছরের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এবং নির্যাতনে প্রায় 1200 এর বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুধুমাত্র 2020 সালেই করোনাকালীন লকডাউনের মধ্যে সীমান্তে প্রায় 50 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। 2024 এবং
2025 সালের সাম্প্রতিক রিপোর্টগুলোতে দেখা গেছে প্রতি মাসেই গড়ে 2 থেকে 3 জন বাংলাদেশি সীমান্তে লাশ হয়ে ফিরছেন। নিহতদের সিংহভাগই কিন্তু সশস্ত্র সন্ত্রাসী, এমনকি চোরাকারবারিও নন। তারা সাধারণ কৃষক, যারা হয়তো ভুল করে সীমান্ত পার হয়েছেন অথবা অতি দরিদ্র রাখাল। দিনের বেলায় যারা কৃষিকাজ করে তাদেরকে দেখিয়ে ওরা মনে করে যে এরাই বোধহয় চোরাচালান, এই জন্য অনেক সময় প্রায় ফায়ার করে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশ কেন এমন ভয়াবহ অন্যায়ের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ গড়ে তোলে না? আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি কেন পাল্টা গুলি চালিয়ে এর জবাব দেয় না? এর পিছনে রয়েছে কিছু জটিল কূটনৈতিক এবং কৌশলগত কারণ। প্রথমেই বাস্তবতা স্বীকার করা যাক, ভারতের আয়তন, জনসংখ্যা এবং সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে বহুগুণ বড়। আন্তর্জাতিক সম্পর্কের একটি কথা আছে, শক্তির ভারসাম্য। বাংলাদেশ ভারতের সাথে সরাসরি কোনো সামরিক সংঘাতের ঝুঁকি নিতে চায় না, কারণ একটি দীর্ঘমেয়াদী সীমান্ত সংঘাত বাংলাদেশের অর্থনীতি ও স্থিতিশীলতাকে পুরোপুরি হুমকির মুখে ফেলে দিতে পারে। আরও আছে ভূরাজনীতি এবং অর্থনৈতিক নির্ভরশীলতা। বাংলাদেশ 3 দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, ডাল, চাল থেকে শুরু করে শিল্পের কাঁচামাল অনেক কিছুই ভারত থেকে আমদানি করতে হয়। তাছাড়া তিস্তা নদীর পানি বন্টন সহ নানা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে। বাংলাদেশে প্রত্যেকটি সরকারই মনে করে যদি ভারতের সাথে সম্পর্ক পুরোপুরি ভেঙে ফেলা হয় তবে দেশের সামগ্রিক অর্থনীতি এবং কোটি কোটি মানুষ বিপদে পড়বে। তাই বাংলাদেশের প্রতিরোধ কেবল কূটনৈতিক স্তরে কড়া প্রতিবাদলিপি পাঠানো বা ফ্ল্যাগ মিটিং করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তৃতীয় এবং সর্বশেষ কারণটি হচ্ছে, ভারত আন্তর্জাতিক আইন না মানলেও বাংলাদেশ তা মেনে চলার চেষ্টা করে। একটি দেশ চাইলেই অন্য দেশের বাহিনীর উপর সরাসরি হামলা করতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী চোরাচালান ঠেকাতে শক্তি প্রয়োগের নির্দিষ্ট নিয়ম আছে। বাংলাদেশের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়, কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই নমনীয়তাকেই ভারত দুর্বলতা মনে করে। তাহলে এর সমাধান আসলে কোথায়? সমাধান হলো কূটনৈতিক শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ। যতক্ষণ না বাংলাদেশ এই সীমান্ত হত্যাকাণ্ডের জন্য ভারতের চোখে চোখ রেখে তাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আদালত বা জাতিসংঘের মতো ফোরামে শক্তভাবে উত্থাপন করতে পারছে, ততক্ষণ এই রক্তপাত বন্ধ করা কঠিন। বন্ধুত্বের হাত অবশ্যই বাড়ানো উচিত, কিন্তু সেই হাত যেন আমাদের দেশের মানুষের রক্তে রঞ্জিত না হয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে জীবনের নিরাপত্তা পাওয়া প্রত্যেকের সাংবিধানিক অধিকার।